ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। আই হোপ সবাই খুব ভালোভাবে মিসেলিনিয়াস মেন্সের প্রিপারেশন করছো। আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে আমার একজন খুব প্রিয় বন্ধু আকিল আহমেদ গায়েন, যিনি অলরেডি মিসেলিনিয়াস সার্ভিসেসের একটা ইম্পর্টেন্ট পোস্টে রয়েছেন, ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস। আর 2018 যে মিসেলিনিয়াস হয়েছিল সেখান থেকেই সিলেকশন ওনার হয়েছিল। ওনার মুখে আমরা শুনে নেব যে মিসেলিনিয়াস মেন্সের প্রিপারেশন কিভাবে করা উচিত। এই যে তোমরা প্রায় 40 ডেজের টাইম পাচ্ছ, সেটাতে কিভাবে অ্যাপ্রোচটা রাখবে, অ্যান্ড অল ডিটেলস উইল বি শেয়ার্ড ইন দিস সিঙ্গল ভিডিও। অ্যান্ড ডেফিনেটলি উনি ওনার পোস্টের ব্যাপারে জব ডিটেলসও কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবেন। সো এন্ড অবধি সবাই দেখো। যদি কোনো বইয়ের কথা আকিল জানাবেন, তো ওটাও কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো ডেফিনেটলি চেক দ্য ডিসক্রিপশন। সো ওয়েলকাম আকিল ভাই, আমাদের চ্যানেলে আপনার অনেক অনেক স্বাগত জানাই আমি। অ্যান্ড এটাতে আমরা মেনলি, আপনি যেভাবে জানেন, মিসেলিনিয়াস মেন্সের গাইডেন্স প্রোগ্রাম আমরা রান করছি। অ্যান্ড একটাই উদ্দেশ্য, যারা সেলফ প্রিপারেশন করছে তাদেরকে গাইড করার উদ্দেশ্য রয়েছে। তো আপনার মুখে আমরা জানতে চাই যে কিভাবে প্রিপারেশন করা উচিত। তার আগে একটু আপনার ডিটেলটা বলে দেবেন। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। আমার ডিটেল বলতে 2018 মিসলেনিয়াস যেটা হয়েছিল সেটা সবাই তোমরা জানো যে এটা 3টে স্টেপে হয়, প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। তো 3টে স্টেপ পরপর পাস করার পরে আমি সিলেকশন পাই এবং আমি ওখানে একটা মিসলেনিয়াস অনেকগুলো চয়েস দেয় যে কোন পোস্ট তুমি চয়েস করতে চাও। তো সেখানে আমি সাবঅর্ডিনেট লেবার সার্ভিসটা সেকেন্ড চয়েসে রেখেছিলাম। ফার্স্ট চয়েসে রেখেছিলাম বিডিএমও, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। অফিসার। যাই হোক, ওটা আমার পছন্দের জব ছিল কিন্তু ওটা আমার হয়নি, আমার সেকেন্ড চয়েসটাতেই আমার হয়েছিল। তো জব ডিটেলস এখানে মিসেলিনিয়াসের প্রতিটা সেক্টরে যারা চাকরি পায় তারা মূলত গ্রুপ বি অফিসার হিসাবে তারা পোস্টেড হয় এবং সাধারণত ব্লক পোস্টিং হয়, কিছু ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা সাব ডিভিশনাল পোস্টিংও হয়। আমার যে জবটা, এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্টের আন্ডারে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট লেবার সার্ভিস। অ্যাজ এ ইন্সপেক্টর লেবার ডিপার্টমেন্ট আমি জয়েন করি। তো ইন্সপেক্টর হিসেবে জয়েন করার পরে ব্লকের যে নানা রকম কাজকর্ম থাকে সেইগুলো কিছু কিছু ব্লক অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে থাকে। এটা প্রত্যেক ব্লকেই এক্সটেনশন অফিসারদের এটা দেওয়া হয়। মেন কাজ হচ্ছে লেবার কমিশনারেটের আন্ডারে রিজিওনাল লেবার অফিস যেটা আছে, সেখানে যিনি আছেন হেড অফ দি অফিস, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, তার আন্ডারেই কাজ করতে হয়। ব্লক পোস্টিং হিসাবে ধরে নেওয়া যেতে পারে যে একজন ইন্সপেক্টর, উনি ওই ব্লকেরই হেড, তার নিয়ন্ত্রণে ওই দপ্তরটা ব্লকেই চলে। এইটা হচ্ছে মোটামুটি পোস্ট ডিটেলস ইন শর্ট। কাজের বিশাল যে চাপ, বিশাল ভ্যারাইটি তেমন কিছু না। মোটামুটি সব অফিসে যেরকম একটা কাজ চলে, সরকারি দপ্তর যেমন ভাবে চলে সেভাবেই চলে। ব্লক পোস্টিং হওয়ার কারণে যে সমস্ত কাজ ব্লক অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত নামে সেটা সব এক্সটেনশন অফিসারদের করতে হয়, সেখানে লেবার ডিপার্টমেন্টের ইন্সপেক্টরদেরও করতে হয়। মোটামুটি এরকমই কাজ। আচ্ছা, তো আমরা একটু মেন্সের দিকে যাব। যেহেতু যখন একদম। তোমরা ইন্টারভিউ অ্যাপিয়ার হবে, তখন অবশ্যই আবার একটা সেশন করে পোস্ট ডিটেল আরো ডিটেলে জানানো হবে। বাট এখানে আমরা মেন উদ্দেশ্য রয়েছে এই যে টাইম পিরিয়ড, তার মধ্যে তোমরা কিভাবে মেন্সের অ্যাপ্রোচটা রাখবে। তোমরা অবশ্যই জানো 3টে পেপার আছে, আর ডিটেলটা সব কিন্তু আমরা আকিল ভাইয়ের মুখেই শুনবো। তো ওই 3টে পেপার কিভাবে অ্যাপ্রোচ রাখতে হয় সেটার উপরে একটু আপনি গাইড করুন আমাদের টোটাল অ্যাসপিরেন্ট যারা কিন্তু মিলেনিয়াম এডুকেশনের মাধ্যমে আপনাকে দেখছে। আচ্ছা, আমি অবশ্যই বলবো। তার আগে সাদ ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, আপনি না করে তুমি করে বললে আমার একটু ভালো লাগবে, কারণ আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে থেকেছি, আমাদের রিলেশনটা ফ্রেন্ডলি। হ্যাঁ, তুমি করেই বলো, ইয়েস, এটা আমার বেশি ভালো লাগবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে। হুম। এবার আমরা শুরু করি। মেন্স আমরা সবাই জানি মোটামুটি একটা সিলেবাস পিএসসি দিয়ে দেয়, একটা গাইড
হওয়ার জন্য। কিন্তু সেখানে ৩ টে যে মেইন পেপার আছে সেটা হচ্ছে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ মিলে একটা পেপার। আরেকটা পেপার আছে ইংলিশ, আরেকটা পেপার আছে বাংলা। সে সঙ্গে পাশাপাশি কিছু রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোর সঙ্গে অ্যাড করা আছে, যে যেটা চয়েস করতে পারে। সেখানে হিন্দি আছে, উর্দু আছে, সাঁওতালি আছে, নেপালি আছে। তো এখানে আমি মোটামুটি হিন্দি বা বাংলা বলে এভাবে বলতে থাকবো, এরপরে যারা নেপালি বা সাঁওতালি আছে তারা সেই অনুযায়ী রিলেট করে নেবে। কারণ আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, তো আমার পেপারটা বাংলা ছিল। ঠিক আছে, তো শুরু করি প্রথমে আমি জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এই পেপারটা দিয়ে। ওকে, তো ডেফিনেটলি। সো ফার্স্ট পয়েন্ট, আমরা পেপার 3 যেটা আছে জেনারেল স্টাডিজ পেপার, তার ডিটেলের উপরে কথা বলছি। ওকে, গো অ্যাহেড। জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পেপারটা মোটামুটি মিসলেনিয়াসের বাকি দুটো পেপারের তুলনায় একটু শক্ত হয়। শক্ত হয় এই কারণে, আমরা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করতে এসে যে টাইপের জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত পড়ে থাকি, মিসলেনিয়াসে কিন্তু সচরাচর সেই টাইপ বা সরাসরি সেই টাইপ নয়। আমরা মোটামুটি বেশিরভাগই এমসিকিউ টাইপ পড়ে থাকি, কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ, জেনারেল জেনারেল স্টাডিজও ডেসক্রিপটিভ। যেমন আমরা 10th স্ট্যান্ডার্ডে পড়েছিলাম যে একটু কোনো একটা বিষয় এলাবোরেটলি লিখে ব্যাখ্যা করে লিখতে হয়, এখানেও বিষয়টা অনেকটা সেরকমই। কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমি বলে নিই, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা থাকে সেটা ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নয়, আগেই বলেছি। ডেসক্রিপটিভ থাকবে। ডেসক্রিপটিভ যেটা থাকে সেটা সাধারণত রিসেন্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যু কিন্তু কভার করে। যদি তোমরা লাস্ট 3 মাস পরীক্ষার বসার আগে লাস্ট 3 মাসের পেপারটা যদি কেউ ফলো করে এবং রেগুলার ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো হট টপিকেও ফলো করে, অবশ্যই সে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক তার কমন করবে। সবগুলো না হলেও অনেকগুলো কিন্তু সে কমন পাবে, যেটা আমি পেয়েছিলাম এবং খুব ভালোও লাগতো সেই জন্য। রিসেন্ট টপিক বলতে আমি কয়েকটা উল্লেখ করে দিচ্ছি যে এই মুহূর্তে হট অবশ্যই। টপিক কি আছে। ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার যে ট্রেড পলিসি, রিসেন্ট আমেরিকান নিউ গভর্নমেন্ট কিছু ট্রেড রিলেটেড সংশোধন নিয়ে এসেছেন এবং সেটা পৃথিবীর, ইন্ডিয়া ছাড়া পৃথিবীর অনেক দেশের উপর কিন্তু ইম্পোজ করেছিলেন, তার একটা লিস্ট বের করেছিলেন। এখানে দুটোই কিন্তু ফলো করতে হবে, যে ইন্ডিয়ার সঙ্গে রিলেশনটা কি হচ্ছে, আর ওভারঅল কান্ট্রির সঙ্গে আমেরিকার ট্রেড ইস্যু সেটা কিন্তু দেখে যেতে হবে। আমি বলবো না অ্যাসপিরিয়েন্টসদের যে তোমরা এটা খুব মুখস্থ করে যাও, প্রচুর পড়ে যাও, এরকম পড়ে গেলেও কভার করতে পারবে না, সময়টা অনেক কম। সেন্ট্রাল আইডিয়াটা মাথার মধ্যে যেন থাকে এবং মিনিমাম যেটুকু ইনফরমেশন পুট করা দরকার সেইটুকু যেন অন্তত ইনফরমেশনটা খাতায় পুট করা হয়। লেখার সময় খেয়াল রাখতে হবে যে আপনার লেখার মতো, প্যারাগ্রাফ লেখার মতো যেন পুরো একেবারেই গোটা একটা প্যারাগ্রাফ লিখে দিলাম বা একটা এসে টাইপ লিখে দিলাম, ব্যাপারটা এমন না। ব্যাপারটা ছোট ছোট প্যারা করে, ছোট ছোট দরকার হলে পয়েন্ট দিয়ে যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। কতটা বেশি পরিমাণ লিখলে, 4 পাতা কি 5 পাতা, এটা বড় ম্যাটার করে না। 1 পাতা 2 পাতার মধ্যে বিষয়টা কত সুন্দরভাবে উপস্থাপন করা যায়, এটাই হচ্ছে মেন ম্যাটার। এখানে কিন্তু অনেক সময় যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকেও কোশ্চেন আসে। প্রতিবেশী রাষ্ট্রের যে কোনো ইস্যু থাকে, ইন্টারন্যাশনাল ইস্যু থাকে, সেইগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। যেটা আপনার বাংলাদেশে যেটা হয়েছিল কিছুদিন আগে, প্রায় বছরখানেক হতে চললো, যে সরকার বদলের যে ঘটনা, এটা কিন্তু একটা বড় ইস্যু। মিডল ইস্টে যে একটা ওয়ার টাইম চলছে, যে বিভিন্ন দেশের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, মাঝে মাঝে যুদ্ধ হচ্ছে, আবার সিজ ফায়ার হচ্ছে, এই টপিকটাও ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মারাত্মক ইম্পর্টেন্ট। তো এরকম আহ, যে টপিকগুলো হট টপিক সেইগুলো আমরা নজরে রাখবো। তারপর দেখা যাবে যে এরকম অনেক ইস্যু আছে যেগুলো হয়তো তুমি গুরুত্ব দিয়ে পড়োনি বা সেটা অত গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু তাও কোশ্চেনে চলে এসেছে, দেখা যাবে যে বিষয়টা তোমার জানাই আছে, টপিকটা জানা। মেনলি যে আমাদের একটা পার্ট থাকবে যে ওই 50 মার্কসের যে ডিসক্রিপটিভ পেপার আছে
সেটাতে হুম, কিভাবে অ্যাপ্রোচ রাখতে হবে সেটা ডেফিনেটলি আপনি বললেন। মানে সেটাতে হট টপিক গুলো ফলো করো, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ফলো করো, রিজনাল নিউজ গুলোও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন বললে একদম যে ওয়েস্ট একদম বেঙ্গল রিলেটেড কিছু ইম্পর্টেন্ট হতেই পারে, যেটা পরীক্ষার আগে হতে পারে। হতে মানে এরম কিছু হয়ে গেল, তো ওটা ফলো করতে হবে ডেফিনেটলি। নেক্সট পার্ট একটা 50 মার্কসের জিকে এর পার্ট থাকে, তো ওটার কি অ্যাপ্রোচ রাখা উচিত? জিকে এর যে পার্ট রয়েছে। জিকের যে ওখানে কিছু জিকে পার্টে কয়েকটা শর্ট কোশ্চেন থাকে যেটা লিখতে হয়। সেটা শর্ট কোশ্চেন ওয়ান লাইনার টাইপের হয়। এইগুলো তোমরা সব অলরেডি যারা প্রিলিমস কোয়ালিফাই করেছো তোমরা অলরেডি এই টপিক গুলো কিন্তু কভার করে এসছো। ওয়ান লাইনার লেখাটা এমন কোনো ব্যাপার না। আশা করি সবাই এগুলো কমন পায় এবং তোমরাও পাবে। যেটা থাকছে ডেসক্রিপটিভ পার্ট। ডেসক্রিপটিভ পার্টে ইন্টারন্যাশনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যু পড়ছো সেইটার সঙ্গে লিঙ্ক করে সাবজেক্টিভ যদি কিছু থাকে সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। এক্সাম্পল একটা দিই। রিসেন্ট ডেফিনেটলি। সেন্ট্রাল ইলেকশন কমিশন তাদের ইলেকশন লিস্ট কিন্তু আবার নতুন করে যাচাই বাছাই করা শুরু করেছে। তো এটা যেহেতু এটা এখানে পলিটিক্যাল যদি কোনো পয়েন্ট থাকে সেই হিসাবে সরাসরি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স নাও আসতে পারে, কিন্তু এখান থেকে ডেসক্রিপটিভে কোশ্চেন আসতে পারে ইলেকশন কমিশন রিলেটেড কোনো কোশ্চেন। সেটা ভেঙেও দিতে পারে, বড় হিসাবে দিতে পারে। কিংবা এই যে মিডল ইস্টে একটা রাজনৈতিক পরিস্থিতি, একটা আহ, সামরিক পরিস্থিতি তৈরি হচ্ছে, এইটার ফলে ওয়েদারের যে চেঞ্জেস, ওয়েদার ফেনোমেনার উপরে একটা কিন্তু কোশ্চেন আসতে পারে। সুতরাং ওয়েদার রিলেটেড একটু দেখে যাওয়া, এটা জিওগ্রাফি পার্টের মধ্যে চলে আসছে। এছাড়া জিওগ্রাফিতে যে পার্টগুলো আমরা 10th স্ট্যান্ডার্ডে পড়ে এসেছি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাগুলো মিসলেনিয়াস মোটামুটি ফোকাস করেছে। তো সেই জায়গাগুলো একটু দেখে যাওয়া। আমাদের হাতে সময় অনেক কম। ইতিহাস ভূগোল জিওগ্রাফি নিয়ে ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এসব নিয়ে বসে পুরোটা পড়া সম্ভব না। তো এই সময় একটু সিলেক্টিভ হতে হবে, যে ফোকাস জায়গাগুলোকে আমাদের আগে লক্ষ্য রাখতে হবে, সেইগুলো তৈরি করে ফেলতে হবে। এবং আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি সেইটার সঙ্গে জিওগ্রাফি বা হিস্ট্রির কি রিলেশন আছে সেটা একটু দেখে যাওয়া। যেমন হচ্ছে প্যালেস্তাইন ইসরায়েল ইস্যুটা, এই রিলেটেড হয়তো কোশ্চেন আসতেই পারে যে ইতিহাসে আমরা 6 দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধের যে কোশ্চেন এখান থেকে হয়তো দিতেই পারে। কিংবা আরব স্প্রিং সম্পর্কে, আরবে যে গণতন্ত্রের যে উত্থান হয়েছিল সেই রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আমরা ইতিহাসের ডেফিনেটলি। ক্ষেত্রেও জিওগ্রাফির ক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে লিঙ্ক করে দেখব যে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ইতিহাস বা ভূগোলের কি টপিক লিঙ্ক আছে, সেই জায়গাটা আমরা দেখে নেব। এটা যে পরীক্ষায় আসবেই এমনটা আমি বলছি না, তবে সম্ভাবনা থাকে, যেহেতু পরীক্ষার নাম মিসলেনিয়াস, এখানে কোনো সিলেক্টিভ সিলেবাস নেই, কোশ্চেন হয় মিসলেনিয়াস। হ্যাঁ, এটুকুই মোটামুটি বলা। ঠিক। সো ডেফিনিটলি খুব একটা ভালো সাজেশন। মানে অনেক মাইনুট টাইম রয়েছে তোমাদের কাছে, তার মধ্যে প্রিপারেশন করতে হবে, তো সব তো সম্ভব নেই। তো স্মার্ট ওয়ার্ক করো। অ্যান্ড আমিও একটা জিনিস অ্যাড করে দেবো, দেয়ার আর সাম ফেমাস সামিটস যেটা রিসেন্টলি হয়েছে, যেমন ব্রিক্স সামিট এখন রিসেন্ট হলো, সেটারও কিন্তু পয়েন্টস গুলো দেখে নিও। বিকজ আর একদম একদম। আর একটা জিনিস আমার মনে হয় যে like prime minister recently has got more than 2 dozens of international accolades, মানে 25টা একদম অ্যাওয়ার্ড পেয়ে ভীষণ গেছে ইম্পর্টেন্ট। রিসেন্টলি। এই বছরের মধ্যেই মোর দ্যান 6 to 7 কান্ট্রিজ সেই অ্যাওয়ার্ড গুলো দিয়েছে। তো ওনারও কিন্তু একটা ডিপ্লোম্যাটিক রিলেশন যেটা থাকছে, তো সেটা নিয়েও কোয়েশ্চেন থাকতে পারে, এটাও কিন্তু ফোকাস করবে তোমরা। হ্যাঁ, এবার এটা আসলাম ইম্পর্টেন্ট, একটা ভীষণ ইম্পর্টেন্ট এটা। সব থেকে ইম্পর্টেন্ট ভাগ, যেটা আমার মনে হয় যে মিসেলেনিয়াস সার্ভিসেস এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, ডিসক্রিপটিভ ম্যাথস। সেখানে কিভাবে অ্যাপ্রোচ রাখা উচিত অ্যান্ড কিভাবে গাইড করবেন আপনি? ডেসক্রিপটিভ ম্যাথ, আমরা যারা মিসলেনিয়াস প্রিলিমস পাস করে এসেছি তারা সবাই মোটামুটি আমরা জানি যে ম্যাথ কিভাবে করতে হয়, কেমন ভাবে করতে হয়। কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথটা আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য করে অভ্যস্ত নই, সেই জন্য এখানে হয়তো কারোর একটু একটু অসুবিধা হতে পারে। ডেসক্রিপটিভ ম্যাথ পেপারটা কিন্তু
মিসলেনিয়াসের জন্য একটা খুব ভাইটাল জায়গা। এখানে ম্যাথ কিন্তু খুব কঠিন আসে না। এখানে যে প্রচন্ড টাফ ম্যাথ আসে এমনটা নয়, তবে অতিরিক্ত সহজও আসে না। 10টা কোশ্চেনের আনসার করতে হয়। দেখা যেতে পারে 10টার মধ্যে 2টো হয়তো খুব সহজ আসলো, 5টা 7টা স্ট্যান্ডার্ড আসলো, আর একটা দুটো তুলনামূলক একটু কঠিন আসে। ম্যাথে কিন্তু 50-এ 50 তোলা সম্ভব, এটা ডেফিনেটলি সম্ভব। আমি নিজে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম, তো আমি নিজেই 50-এ 50 ম্যাথ করে এসেছিলাম। এখানে আরেকটা জিনিস অ্যাড করার, যে ডেসক্রিপটিভ ম্যাথ করতে গিয়ে যদি দেখা যায় কারোর একটা বা দুটো ম্যাথ এমন হচ্ছে যে সে সেটা ডেসক্রিপটিভ করতে পারছে না, তার জানা ওয়েতে সে যেন ম্যাথটা করে দিয়ে আসে, ছেড়ে না আসে। আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি ছোট করে। আমি অবশ্যই। 9টা ম্যাথ ডেসক্রিপটিভ করেছিলাম। একটা ম্যাথ ওটা আমার মাথায় ডেসক্রিপটিভ ফরম্যাটটা আসছিল না। আমার জানা ওয়েতে তুলনামূলক শর্টকাট ভাবে একটু আধটু লিখে দিয়ে করে এসেছিলাম। তো আমি ভেবেছিলাম হয়তো এক্সামিনার ওটাতে মার্কস দেবেন না, 45 পাবো এরকম একটা এক্সপেকটেশন রেখেছিলাম। কিন্তু যখন পিএসসি মার্কস পাবলিশ করে তখন দেখলাম যে আমি 49 পেয়েছি। মানে ওটাতে আমার শর্টকাট করার জন্য 1 নম্বর কাটা হয়েছিল। তো সেই জন্য বলবো, কেউ ঘাবড়ে যেও না, ছেড়ে যেও না। যে ওয়েটা জানা আছে সেই ওয়েতে ম্যাথটা সঠিক করে আসো। ম্যাথ পেপারটা এমন কোনো টাফ পেপার নয়, এখানে 50 মার্কস তোলাই যায়। এখানে দেখবে যে আহ, যারা সিলেক্টিভ ক্যান্ডিডেট, যারা সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে কিন্তু মার্কসের ডিফারেন্সটা খুব কম থাকে। এখানে ম্যাথে যেহেতু পেপারটা মার্কস ক্যারি করা সম্ভব। আচ্ছা। আর যেহেতু এখানে 15টা বা 12টা তুমি মানে কোয়েশ্চেন পাবে, সেখানে 10টাই করতে হয়। তো আরেকটা একদম। ইম্পর্টেন্ট পয়েন্ট আমিই বলে দিই, যে সিরিয়াল ওয়াইজ করতে হবে। যে ফার্স্ট 10টা কোয়েশ্চেন তুমি করবে সেটাই কিন্তু যাচাই হবে। মানে তুমি যদি ধরো 11 12 আর এক্সট্রা করে দিলে ম্যাথ, সেখানে কিন্তু তোমার নেক্সট কোয়েশ্চেন কিন্তু যাচাই হবে না, এটা আগে থেকেই না, বলা এক্সট্রা থাকে। একদম ঠিক। এক্সট্রা একদম নেই এখানে, হুম। রাইট? এখানে এক্সট্রা করার দরকার নেই। যদি কেউ কনফার্ম থাকে যে আমি এই 10টাই ঠিক আছে, তাহলে সে 10টাই ওই পর্যন্তই থেমে যাক, 11 নম্বর করার দরকার নেই। হয়তো অনেকে করে 12টা আছে 12টাই করে দিলাম, মাঝখানে একটা ভুল গেলে পরের থেকে একটা অ্যাডজাস্ট করে নেবে, ব্যাপারটা এমন না। বরং তোমার নয়। যদি মনে হয় যে আমি 5 নম্বরটা আমার একটু টাফ লাগছে, তাহলে আমার অপশন যেহেতু আছে 10টা করার, তাহলে 5 নম্বরটা ছেড়েই দাও পুরো, দিয়ে সেটাই, 6 নম্বর রাইট। থেকে করো। আবার আবার 9 নম্বরে গিয়ে দেখা যাচ্ছে এটা আমার ঠিক লাগছে না, ভুল হতে পারে, বাদ দাও, 10 নম্বর থেকে গিয়ে করো। এক্সট্রা করলে কোনো এক্সট্রা মার্কস নেই। ফার্স্ট সাদ ভাই এখানে যেটা জাস্ট বললো সেটা সিরিয়াল, হচ্ছে সিরিয়াল প্রথম মিনস থেকে আমরা 10টা বলতে নিয়ে চাই, নেবে ওরা। আমরা দুজন কিন্তু সিরিয়াল মানে বলতে চাইছি কোয়েশ্চেনের সিরিয়াল নাম্বার নয়, তুমি যে সিরিয়াল না, না, নাম্বারে না, করতে চাও। কোয়েশ্চেন নাম্বার 9 একদমই। তুমি আগে যে কটা করো, করেছো। 9 আগে করো। তুমি যে কটা করেছো সেটার মধ্যে 1 to 10। ওকে। একদম, একদম। নেক্সট তুমি থিং, যেটা করেছো ভেরি ভেরি সেটার থেকে প্রথম ইম্পর্টেন্ট, 10টা। নেক্সট দুটো পেপার আমাদের, ল্যাঙ্গুয়েজ পেপার 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেপার 2, সেটা হচ্ছে বাংলা অ্যান্ড ইংরেজি। সো বাংলার প্রথমে আমরা ডিসকাশন করে নিই। তো বাংলার মধ্যে মানে মোর অর লেস ডাব্লিউবিসিএস এর মতন সিলেবাস রয়েছে, বাট যেটা আচ্ছা এক্সট্রা সাদ রয়েছে ভাই, সেটা আমরা পড়বো। হ্যাঁ, বলো। বলছিলাম যেটা, আমরা ইংরেজিটা ডিসকাস করে নিই, বাংলা বা হিন্দিটা মোটামুটি সিমিলারিটিস। ওকে, তাহলে আমরা ইংরেজিটাই ডিসকাস করে নিই, বাংলা সেইভাবেই পড়বে তোমরা, ঠিক আছে? গো অ্যাহেড। আচ্ছা, এখানে মিসলেনিয়াসে বাংলা ইংরাজি যে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা আছে, এটা কিন্তু খুব ভালো মার্কস ক্যারি করা যায় এখানে। এবং বলা যেতে পারে বাংলা ইংরেজি যার যত স্ট্রং, তার কিন্তু ইন্টারভিউয়ে অ্যাপিয়ার হওয়ার চান্স তত বেশি। বাংলা বা ইংরেজি যে সাবজেক্টটা আছে, আমি ইংরাজি দিয়েই বলছি, বাংলার সঙ্গে সিমিলারিটিস পাওয়া যাবে। ইংলিশ পেপারটা, ওখানে আমরা একটা প্রেসি পাবো, তারপরে ট্রান্সলেশন পাবো, রিপোর্ট রাইটিং পাবো, কিছু গ্রামার পাবো। এখানে গ্রামার কিন্তু এমসিকিউ নয়, গ্রামারটা লিখে করতে হবে। তো যেহেতু আমরা অলরেডি প্রিপারেশনের মধ্যে ছিলাম, যারা প্রিপারেশনের মধ্যে আছি, কিন্তু অলরেডি তাদের সকলের মোটামুটি আয়ত্তে আছে ধরে নিচ্ছি আমি। এবার থেকে যায় ডেসক্রিপটিভ পার্টটা। অনেক স্টুডেন্ট করে কি প্রথম থেকেই ডেসক্রিপশনটা প্যারালালি প্র্যাকটিস করে, তাদের ডেসক্রিপশন পার্টটা খুবই স্ট্রং আছে। আর যারা প্র্যাকটিস করে না, যারা,
তারা ভাবে হয়তো অ্যাপিয়ার করলে প্র্যাকটিস করব, তাদের জন্য বলা যে আজকের থেকেই শুরু করে দাও রেগুলার অন্তত একটা করে টপিক রাইটিং করা, সেটা বাংলার গুড। ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে। কেউ যদি এখন থেকে আমি যদি 30 দিন ধরি, টাইম 30 দিনের বেশি আছে, সে যদি 30টা টপিক প্র্যাকটিস করতে পারে তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। সময়টা আরেকটু বেশি পেলে সকলের ভালো হতো, কিন্তু সময় পিএসসি বেশি রাখেনি। ইংরাজির ক্ষেত্রে আমরা যেটা করব, প্রিভিয়াস ইয়ার ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস এবং ইনফরমেশন অ্যান্ড কালচারাল সার্ভিস, এই তিনটে এক্সামের যে মেন্সের পেপার, এই পেপারটা কিন্তু মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মিসলেনিয়াস সার্ভিসের যে ইংলিশ বেঙ্গলিতে ডেসক্রিপটিভ পার্টটা আছে, এখানে কিন্তু দেখা যায় যে প্রেসিস বা ট্রান্সলেশন কোনো না কোনো জায়গা থেকে কিন্তু পিএসসি কপি করে নেয় অনেক সময়। আচ্ছা। ইভেন ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ পেপারটা আছে ইংলিশ বেঙ্গলির, সেটাও ফলো করা যেতে পারে। এছাড়া যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্য কোনো এক্সাম থাকে যেখানে প্রেসিস ট্রান্সলেশন আছে, এই দুটোতে আমি বেশি ফোকাস করছি কারণ এখান থেকে কপিও হয়। এই জায়গাগুলো প্র্যাকটিস করলে কি হবে, হয়তো সরাসরি কমন নাও পেতে পারে, কিন্তু কনফিডেন্ট লেভেলটা পরীক্ষার হলে ঠিক থাকবে। পরীক্ষার হলে আমাদের মাইন্ড সেট আপটা কিন্তু খুব। আচ্ছা, ডিসক্রিপটিভ ইংলিশের জন্য কোনো একটা রিসোর্স যেটা এখন প্র্যাকটিস করার জন্য কেউ ফলো করতে পারে, ডিসক্রিপটিভ ইংলিশের কোনো রিসোর্স রয়েছে যেটা ফলো করা যেতে পারে ফর মিসেলিনিয়াস মেন্স? ডেসক্রিপটিভ এর জন্য রিসোর্স যেটা, সেটা এক কথায় রিসোর্স বললে সেরকম কোনো রিসোর্স তো কম্পিটিটিভ এক্সামের জন্য নেই, একটু খুঁজে বেছে নিতে হয়। তারপরেও কিন্তু কলেজ স্ট্রিটে খুঁজলে অনেক বই পাওয়া যাবে যেগুলো কিন্তু এক জায়গায় মধ্যে সবকিছু মোটামুটি দেয়া আছে। তো আমি যেটা করেছিলাম, তখন লীলা রয়ের একটা মিসলেনিয়াস মেন্স এর বই বেরিয়েছিল। ওই বইটাতে প্রিভিয়াস ইয়ার্স এর সমস্ত কোশ্চেন এবং সেগুলো ডিটেল করা, ব্যাখ্যা করা, যেগুলো আনসার করা সম্ভব সেগুলো আনসারও করা ছিল। তো এই বইটা যদি অ্যাসপিরেন্টরা দেখে তাহলে আশা করি অনেকটা হেল্প হবে। বইটা খুব সুন্দর গাইড বুক হিসেবে নেওয়া যেতে পারে। কিন্তু বলবো না যে বইটা স্বয়ংসম্পূর্ণ বা বইটা পুরোটাই কমপ্লিট, কিন্তু অল্প সময়ের মধ্যে এদিক ওদিক বিক্ষিপ্তভাবে সময় নষ্ট না করে ওই বইটা কিন্তু ফলো করলে অনেকটা অল্প সময় অনেকটা কিন্তু জিস্ট তুলে আনতে পারবে। বেসিকলি বা গাইড যারা করার জন্য এই বইটা নেওয়া যেতে পারে, মানে জাস্ট ফর প্র্যাকটিস। এই কটা দিনের মধ্যে প্র্যাকটিস করার জন্য বইটা ভালো। জাস্ট তো ফর তোমরা প্র্যাকটিস প্র্যাকটিস হিসাবে কিন্তু ইউজ করতে পারো। ভালো বই। ওকে। বা এখানে একটা কলেজ থেকে গ্রামারের দেখতে পারো যে ওর চেয়ে বেটার কোনো বই মার্কেটে এসছে কিনা। হ্যাঁ, মানে আরো হ্যাঁ, তোমরা আচ্ছা। চেক করবে যে আদার কোনো যদি মার্কেটে বই রয়েছে সেটাও কিন্তু দেখতে পারো। হ্যাঁ, ডেসক্রিপ্টিভ একেবারে। ইংলিশের কিন্তু আলাদা আলাদা বই আছে, মানে এসপি বক্সিরও হুম, আরিহান্টেরও অনেক বই রয়েছে, বাট ওটা হুম। জাস্ট পিকে প্র্যাকটিসের পিকে দে সরকারের যে, হ্যাঁ, সরকারের পিকে বই দে রয়েছে। সরকারের যে ট্রান্সলেশন আর হচ্ছে প্রেসিস পার্টটা, ওখানে কিন্তু খুব ভালো ভালো ট্রান্সলেশন, খুব ভালো ভালো প্রেসিস আছে প্র্যাকটিস করার জন্য। তোমরা ওটাও ইউজ করতে পারো। আচ্ছা, হুম। এখানে একটা গ্রামারের পার্ট আসে না, যেটা মানে সেখানে ইডিয়মস থাকে বা ভোক্যাবস থাকে, তো ওটা বাংলার জন্য স্পেসিফিকলি বলছি, বিকজ ইংরেজির কিছু মেটেরিয়াল লাইক এসপি বক্সি থেকে পড়া পসিবল, পি কে দে সরকার থেকে পড়া পসিবল, বাংলার জন্য কিভাবে ওটা প্রিপেয়ার করা উচিত? আহ, বাংলার জন্য আমি বলবো গ্রামার পার্টটার জন্য ক্লাস 9 বা 10 স্ট্যান্ডার্ডের যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে বই আছে, এই বইটা খুবই হেল্পফুল হবে। দেখতে হবে যে মিসলেনিয়াস কোন জায়গাগুলো ফোকাস করেছে, শুধু সেই জায়গাগুলো 9-10 স্ট্যান্ডার্ডের ব্যাকরণ বই থেকে বা গ্রামারের ক্ষেত্রেও তাই ওইটুকুই দেখা। পুরো বইটা পড়ার কোনো দরকার নেই, সময়ও হাতে নেই। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ওখান থেকে তুলে নেব। গুড। মানে সিম্পল হলো যে তোমরা ওয়েদার ইট ইজ বেঙ্গলি বা উর্দু বা হিন্দি বা সাঁওতালি, মানে তোমরা যে কোনো জায়গা থেকে যদি করতে চাইছো, ক্লাস 10-এর বই থেকে যেটা অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসছে সেটা ওখান থেকে টুকে নাও, সেটা অত প্রিপারেশন করে নিলেই হবে, আর বেশি কিছু একদম। করতে হবে না। ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, ভালো করে না, চাপ নেওয়ার প্রিপারেশন কিছু নেই। করলে সেটাও পসিবল। এবং তো এখানে খুব এটা তো ভালো মার্কস আসে, খুব সুন্দর মার্কস ক্যারি right। করে এই জায়গাটা। এখানে তোমরা কিন্তু ডাইরেক্ট মার্কস পেয়ে যেতে পারো, বিকজ ওটা একটা কোয়েশ্চেন অ্যান্ড এলোবোরেট করে একটা সিঙ্গেল লাইনে লিখতে হয়, আর কিছু করার নেই ওখানে। তো সিম্পলি ওখান থেকে স্কোর তোমার বুস্ট হবে।
তো সেটা কিন্তু একদম ধরে একদম রাখতে ফুল হবে, মার্কস সেটা পাওয়া যায়, পড়তে একদম হবে, ফুল মার্কস। একদম ফুল মার্কস পেয়ে যাবে। তো খুব ভালো লাগলো আকিল দা। এখানে দেখো মেনলি জিনিসটা ছিল যে আকিল ভাই যে প্রসেসগুলো ফলো করেছেন সেটা ছিল যে সেটা ফলো করলেই কিন্তু 2018-এ ওনার সিলেকশন হয়েছিল। তো তোমরাও কিন্তু এই 40 ডেজ এর মধ্যে এই স্ট্র্যাটেজিটা কিন্তু ফলো করো, ডেফিনেটলি দেখবে যে তোমরা মিসেলিনিয়াস মেন্স কোয়ালিফাই করবে। আমরা কিন্তু আশা করি যারা ভিডিও দেখছো তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু মিসেলিনিয়াস মেন্সের মধ্যে পাস করবে। আমরা এক্সপেক্ট করতে পারি যে 1000টা অ্যাটলিস্ট ভ্যাকেন্সি হবে, মানে ধরে নেওয়া যেতে পারে যে অ্যাটলিস্ট আশা যদি করা যেতে পারে। আশা করা যেতে পারে যে 1000টা ভ্যাকেন্সি আছে। সো বেস্ট অফ লাক টু এভরি এসপিরেন্ট। আমাদের বোথ মানে দুজন ভাই কিন্তু তোমাদের জন্য বেস্ট উইশেস দিচ্ছি। গো অ্যাহেড একদম। অ্যান্ড ক্র্যাক ইউর এক্সাম। থ্যাংক ইউ আকিল ভাই। আকিল ভাই থ্যাংক ইউ এটা কিন্তু সাদ টাইম ভাই, দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এরকম একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য।